বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই যে প্রশ্নটা কনফিউশন একটা প্রশ্ন, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে? এটা অবশ্যই হবে না। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধারাতে। 54 ধারা 55 ধারা একসাথে পড়বো। হ্যাঁ, 54 ধারা, তারপরে হচ্ছে 55 ধারা এবং 55 ক ধারা, তিনটা ধারা একসাথে আমরা শিখে ফেলি। দেখুন 54 ধারাতে বলছে সরকার চাইলে আসামির সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। তাহলে মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? এখানে সরকার পারে, সরকার। এটা আপনাকে মনে রাখতে হবে যে প্রশ্ন হতে পারে মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? সরকার করতে পারে। তিনি কি করতে পারেন? মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারেন। তিনি ইচ্ছে করলে 1 মাস, 2 বছর, 20 বছর যে কোনো দণ্ডে তিনি ইচ্ছা করলে রূপান্তরিত করতে পারবেন, যাবজ্জীবন কারাদণ্ড রূপান্তরিত করতে পারবেন। এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, 54 ধারায় মৃত্যুদণ্ড হ্রাসের কথা বলা হচ্ছে। এই হ্রাসটা কে করবেন? এখানে বলা হচ্ছে সরকার। কিন্তু এখানে আসামির কি সম্মতি প্রয়োজন আছে? না, আসামির সম্মতি ব্যতীতই এখানে সরকার ইচ্ছা করলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তি তিনি কি যে কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারেন, যেখানে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সম্মতির প্রয়োজন নাই। তাহলে কে পারেন? সরকার। সরকার যাবজ্জীবন কারাদণ্ড কি করতে পারেন? হ্রাস করতে পারেন, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারেন। তাহলে আমরা 55 ধারাতে পড়বো, এটাও হচ্ছে সরকার, এটাও সরকার কি পারেন? যাবজ্জীবন কারাদণ্ড ইচ্ছা করলে সরকার দণ্ডিত ব্যক্তিকে অনধিক 20 বছরে হ্রাস করতে পারেন। অনধিক কত বছরে? অনধিক 20 বছরের হ্রাস করতে পারেন। 20 বছরে হ্রাস, অনধিক। দেখেন যে কথাটি বলা হচ্ছে, যে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সরকার ইচ্ছা করলে কি করতে পারেন? উক্ত দণ্ডিত ব্যক্তিকে তার দণ্ডের যে দণ্ডটা আছে সেই দণ্ডকে অনধিক 20 বছরে হ্রাস করতে পারেন। এটা বলা হচ্ছে 55 ধারাতে। এখন 55 ক ধারাটা আমরা দেখব, এটা কে পারেন? এটাই হচ্ছে রাষ্ট্রপতির একটা ক্ষমতা, এটা পারেন রাষ্ট্রপতি। এখানে মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে আমাদের, যিনি মহামান্য, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের পিতা বলা হয়। মহামান্য রাষ্ট্রপতি 55 ক ধারা অনুযায়ী কি পারেন? তিনি যে কোনো ক্ষমতা, 54 ধারা বা 55 ধারার যে কথাটা, যে কোনো ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। 54, 55 ধারা এখানে কি খর্ব হবে না। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে সেভিংস ফর প্রেসিডেন্টস, হ্যাঁ, প্রিরোগেটিভ, মানে রাষ্ট্রপতির যে অধিকার এটা সংরক্ষণ করা হয়েছে 55 ক ধারাতে। এখানে বলা হচ্ছে 54, 55 ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্ব বা মওকুফ, এই অধিকারকে খর্ব করবেন না। এই যে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে, পরবর্তীতে আমরা শুনতে পারি যে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, এরকম একটা কথা আমরা কিন্তু প্রায় শুনে থাকি। এই যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে প্রাণ ভিক্ষা চাইলো, এই যে ক্ষমতাটা, এটা হচ্ছে 55 ক এই ধারা বলে মহামান্য রাষ্ট্রপতি তাকে কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। ওকে, দণ্ড লাঘব করতে পারেন, দণ্ড বিলম্ব বা দণ্ড মওকুফের যে ক্ষমতাটা তিনি সেটা প্রয়োগ করতে পারেন, যেটা 55, 54 ধারার অধিকার ক্ষুণ্ণ হবে না। এখন এই তিনটা ধারার সাথে আরো ফৌজদারি কার্যবিধির আমার কিছু ধারার মিল আছে, সেই ধারাগুলো আমরা চলুন একটু চোখ বুলিয়ে নিই, কারণ যে ধারাগুলোর সাথে খুবই গুরুত্বপূর্ণ মিল সেগুলো আমরা একটু দেখব। ওকে, এই যে 401 এবং 402, হ্যাঁ দেখি কার কার মনে আছে 401, 402 এবং 402 এর ক। ওকে, 401, 402, 2 এর ক, এই ধারাগুলোর সাথে হ্যাঁ এমডি রাজীব বিশ্বাস রাজু 402 এর ক এবং 55 এর ক কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নাই, সেম বিষয়। ওকে,
রাষ্ট্রপতি 55 ক ধারা সংবিধানের 49 আর্টিকেল। ওকে, তাহলে আপনারা যারা ফৌজদারি কার্যবিধির ধারা দুইটা মনে আছে আপনারা একটু লিখে ফেলুন। তাহলে এখান থেকে আমরা রাষ্ট্রপতি এবং সরকারের যে মৃত্যুদণ্ডের কথা বললাম, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসের কথা বললাম, 55 কতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের কথা বললাম। এই তিনটা ধারার সামারি হচ্ছে 54 ধারা মৃত্যুদণ্ড হ্রাস করে সরকার যে কোনো শাস্তি দিতে পারেন যেখানে আসামির বা দণ্ডিত ব্যক্তির অনুমতির প্রয়োজন নাই। 55তে পড়লাম যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে কি করতে পারেন, অনধিক 20 বছরের হ্রাস করতে পারবেন। 55 কতে বললাম রাষ্ট্রপতির যে সংরক্ষিত যে একটা ক্ষমতা, রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন এটা তিনি করতে পারেন 55 ক ধারা অনুযায়ী। ওকে, এখান থেকে বিগত সালে কয়েকটা প্রশ্ন আমরা বিগত সালের প্রশ্নগুলো একসাথে সমাধান করে যাব। 401, 402, 402 এর ক জান্নাত শারমিন, সোনিয়া জান্নাত, কামরুন নাহার, লুনা ইসলাম, ফাতিন হাসান দ্বীপ সংবিধানের 49 আর্টিকেলে এটা আমরা দেখতে পাই। ওকে, এখান থেকে বিগত সালে কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিয়ে যাবেন। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারেন দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারেন, এটা পেনাল কোডের কত ধারা অনুযায়ী করতে পারেন? কমেন্টে উত্তর করবেন। ওকে, আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এর ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরের জন্য হ্রাস করে দিতে পারেন? তাহলে আমরা অনধিক কত বছর দেখেছি? 55 ধারাতে দেখলাম 20 বছরের কথা। 55 ক ধারাতে পড়লাম রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ বা ক্ষমা প্রদর্শনের যে ধারাটা, এই ধারাটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। দণ্ডবিধিতে কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংরক্ষণ করা হয়েছে? পেনাল কোডে 55 ক, ফৌজদারি কার্যবিধিতে কত ধারায়? 402 এর ক ধারাতে এবং সংবিধানের আর্টিকেল 49। ওকে, আশরাফুল আলম 20, অনধিক 20 বছর, লুনা ইসলাম 55, সোনিয়া জান্নাত, কামরুন নাহার যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমরা চলে যাব 57 ধারাতে, এক লাফে চলে যাব 57 ধারা, দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। এখানে যে বিষয়টা, যে এই যে যাবজ্জীবন কারাদণ্ডের কথা আমরা বললাম, যাবজ্জীবন কারাদণ্ড এটা কত বছর হবে এই বিষয়টা বলা হচ্ছে 57 ধারাতে। সাজার মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছরের মেয়াদের সশ্রম কারাদণ্ডের সমান বলে গণ্য হবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড মানেই যাবজ্জীবন কারাদণ্ড ভগ্নাংশ হিসেবে কত বছর? 30 বছর হিসেবে ধরে নিতে হবে। এখানে একটা বিষয়, এখানে এই বিষয়টা নিয়েই কিন্তু অনেকের মত পার্থক্য আমরা পরিলক্ষিত হয়। অনেকে এখানে মতবিরোধ দেখা দেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে হচ্ছে একজন ব্যক্তি মৃত্যু না হওয়া পর্যন্ত কি করতে পারবে? মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কি করতে হবে? কারাবাসে থাকতে হবে, এরকম একটা। কিন্তু এখানে আমরা দেখি আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট। এখানে আতাউর রহমান মৃধা একটা মামলা, পিটিশন রিভিউ, আতাউর রহমান মৃধা, এটা একটা রিভিউ পিটিশন ছিল, মৃধা ভার্সেস দ্য স্টেট মানে রাষ্ট্র। এই যে মামলাটা রিভিউ পিটিশন, এটা মনে রাখবেন। এই পিটিশনটা হচ্ছে রিভিউ, মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রিভিউ করা হয়। রিভিউ পিটিশন নাম্বার ছিল কত? 82/2017।
82 হবে এটা 82/2000 রিভিউ পিটিশন। হ্যাঁ, ক্রিমিনাল রিভিউ পিটিশন 82/2017। এই মামলায় যে একটা সিদ্ধান্ত আদালত প্রদান করেন এটা হচ্ছে যে আদালত চাইলে আমৃত্যু কারাবাস দিতে পারেন, যেখানে আমৃত্যু আসামিকে কারাবাসে থাকতে হবে। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে সবসময় সশ্রম কারাবাস বলে গণ্য হবে। তাহলে মূল বিষয়টা যদি আমরা এখানে ধরি 57 ধারা অনুযায়ী আমরা শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড, মানে একটা রায় যখন আদালত প্রদান করেন, একটা রায়ে যদি উল্লেখ থাকে যে যাবজ্জীবন কারাদণ্ড, শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে ধরে নিতে হবে 30 বছর ভগ্নাংশ হিসেবে। ওকে, যদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের কথা উল্লেখ থাকে ধরে নিতে হবে কি 30 বছর। যদি আমৃত্যু কারাদণ্ড লেখা থাকে, আমৃত্যু কারাদণ্ড এরকম একটা বিষয় লেখা থাকে যে আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, এই যে আমৃত্যু কারাদণ্ডের কথা যদি বলা থাকে তাহলে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে জেল খাটতে হবে, মানে বাকি জীবন তাকে জেলেই থাকতে হবে। এটাকে বলা হয় আমৃত্যু কারাদণ্ড। যদি রায়ে উল্লেখ থাকে আমৃত্যু কারাদণ্ড, তখন কিন্তু তাকে কি করতে হবে, সারা জীবনের জন্য মৃত্যু না হওয়া পর্যন্ত জেলেই বসবাস করতে হবে। তবে সাধারণত সিম্পল যে বিষয়গুলো, যাবজ্জীবন কারাদণ্ড যদি রায়ে উল্লেখ থাকে, আমৃত্যুর কথা যদি উল্লেখ না থাকে, মৃত্যু না হওয়া পর্যন্ত কথাটি উল্লেখ না থাকে, তাহলে ধরে নিতে হবে 30 বছর কারাদণ্ড। আর যদি আমৃত্যু কারাবাস সুনির্দিষ্টভাবে লেখা থাকে, সেক্ষেত্রে আমৃত্যু কারাবাস এটাও যাবজ্জীবন কারাদণ্ড এইভাবে উল্লেখ থাকতে হবে, রায়ে উল্লেখ করে দিতে হবে। কোন রায়গুলো উল্লেখ করেন? দেখা যাচ্ছে যে যেগুলো হিনিয়াস ক্রাইম, যেগুলো ঘৃণিত অপরাধ, হ্যাঁ, আগ্রাসন, যেগুলো যে অপরাধগুলো খুবই আগ্রাস, মানে দেখা যাচ্ছে যে আপনার ঘৃণিত অপরাধ, দেখা যাচ্ছে যে আপনি গণধর্ষণ, দেখা যাচ্ছে যে আগ্রাসন, এমন হতে পারে যে আপনি জনমতে, দেখা যাচ্ছে যে আপনার কি করে মানবাধিকার লঙ্ঘন, এই যে অপরাধগুলো খুবই গুরুতর সিম্পল বিষয়, যে গুরুতর ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা গুরুতর একটা অপরাধ, সেক্ষেত্রে আদালত কি করেন, একজন ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন, যে ক্ষেত্রে যে না, মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কারাবাসে থাকতে হবে। আমরা বিগত আওয়ামী সরকারের আমলে একটা বিষয় দেখেছিলাম, জামাতের একজন নেতাকে, হ্যাঁ, নাম কি, হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, বিখ্যাত একজন আলেম, তাকে কিন্তু প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, পরে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়, যে মৃত্যু না হওয়া পর্যন্ত সে কি করবে, জেলেই থাকবে। দেলোয়ার হোসেন মাওলানা সাইদি এরকম আর কি। হ্যাঁ, অবশ্যই রায়ে উল্লেখ থাকতে হবে যতদিন মৃত্যু না হয় সেই পর্যন্ত, এটাই হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। সিম্পল বিষয় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যদি শুধু লেখা থাকে 30 বছর ধরে নিতে হবে, যেটা আমরা 57 ধারাতে দেখতে পাই। কিন্তু আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট মামলায় 82/2017 নাম্বার যে রিভিউ পিটিশনটি দায়ের করা হয়, সেই মামলাতে মহামান্য উচ্চ আদালত যে সিদ্ধান্তটা প্রদান করেন যে আমৃত্যু কারাদণ্ড উল্লেখ থাকলে অবশ্যই সেখানে রায়ে উল্লেখ করতে হবে, এবং সিম্পল বিষয়ে যদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড থাকে সেটাকে 30 বছর ধরে নিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কথাই আমি বললাম। ওকে, 57 ধারা থেকে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটির উত্তর দিবেন। মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হবে সেটা কত বছর? এটাই হচ্ছে উত্তর, কত বছর বলেন। দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কথাই বললাম। আমরা 60 ধারাতে চলে যাব। কারাবাসের কতিপয় ক্ষেত্রে দণ্ড সম্পূর্ণরূপে অংশত সশ্রম বিনাশ্রম হতে পারে। কারাবাস হতে পারে সম্পূর্ণ সশ্রম বা বিনাশ্রম, বা আংশিক শ্রম বা আংশিক বিনাশ্রম, মানে এরকম। 60 ধারাটা আমরা পড়ি। দেখা যাচ্ছে 5 বছরের কারাদণ্ড আদালত আপনাকে প্রদান করলেন, এরকম দেখা যাচ্ছে যে আদালত যদি ইচ্ছা করেন যে না 6 মাস সশ্রম দিলাম, তারপরের 6 মাস
বিনাশ্রম, আবার 6 মাস সশ্রম, মানে আংশিক সশ্রম দিতে পারেন, আংশিক বিনাশ্রমও দিতে পারেন। এটাই হচ্ছে মূলত 60 ধারা, যে আদালত যদি ইচ্ছে করেন একটা মামলার যখন দণ্ড প্রদান করবেন, শাস্তি দিবেন, যে কারাদণ্ডটা প্রদান করবেন সেখানে আংশিকভাবে তিনি সশ্রম দিতে পারেন, আংশিক বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন। এটাই হচ্ছে মূলত 60 ধারার যে বিধান। আমরা 63 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থদণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন। 63 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যামাউন্ট অফ ফাইন, অর্থদণ্ডের পরিমাণটা কিরকম হবে, আদালত কিরকম অর্থদণ্ড প্রদান করবেন, অর্থদণ্ডের পরিমাণের কথা বলা হচ্ছে 63 ধারাতে। বেশি কি স্পিডে যাচ্ছে ক্লাস? অর্থদণ্ডের পরিমাণটা কিরকম হবে আমরা দেখব। এখানে বলা হচ্ছে কারাবাস হতে পারে, এই লাইনটা একটু মনে রাখবেন, কারাবাস হতে পারে সম্পূর্ণ সশ্রম, 63 ধারাতে বলছে যে ক্ষেত্রে কোনো অর্থদণ্ডের পরিমাণ কি পর্যন্ত হতে পারে তা উল্লেখ করা হয় নাই, সেক্ষেত্রে অপরাধীকে যে অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে সে অর্থদণ্ডের পরিমাণ অসীম হতে পারে, কিন্তু তা অত্যধিক হতে পারে না। দেখা যাচ্ছে একটা ধারা, একটা শাস্তির ধারা আছে, ধরেন 323, উদাহরণ দেই, যে 1 বছর বিনাশ্রম বা 1000 টাকা জরিমানার কথা এখানে বলা হচ্ছে সম্ভবত, হ্যাঁ 1000 টাকা, এটা তো বলা আছে 323 ধারাতে 1000 টাকার শাস্তির কথা বলা হচ্ছে, অর্থদণ্ডের কথা। এখন দেখা যাচ্ছে ধরেন এমন একটা ধারা এই পেনাল কোডে আছে যেখানে অর্থদণ্ড কত টাকা একটা নির্দিষ্ট সীমারেখা বলা নাই, যে 10,000 হবে নাকি 5,000 হবে নাকি 1000 হবে, ওই যে অর্থদণ্ডটা কত হবে সেটা সুনির্দিষ্টভাবে বলে দেওয়া নাই ধারাতে। তখন আদালত কিরকম দিবেন, কিরকম অর্থদণ্ড আদালত ওই ধারা অনুযায়ী শাস্তি দিলে কতটুকু শাস্তি, কতটুকু অর্থদণ্ড দিতে পারবেন অর্থদণ্ডের ক্ষেত্রে। ধরেন 323 ধারাতে 1000 টাকা আমরা জানি, ধরেন ধারাতে বলা ছিল না, এরকম হইতে পারে সাপোজ, তখন আদালত কিরকম হবে, কত টাকা দিতে পারেন। এখানে এই বিষয়টা হচ্ছে মূল বিষয়, যে অর্থদণ্ডের পরিমাণ যদি উল্লেখ থাকে সেটাই তো দিবেন, ইচ্ছা করলে আদালত কমও দিতে পারেন, কিন্তু যে ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ লেখা নাই তখন কি হবে, সেটা অসীম হবে, অসীম হবে, তবে অত্যধিক হবে না, অত্যধিক, বানান ভুল বানান ভুল না, অসীম হবে তবে অত্যধিক হবে না। ওকে, এটাই সম্ভবত, হ্যাঁ অসীম হতে পারে কিন্তু তা অত্যাধিক হবে না, অসীম হতে পারে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়। তাহলে আমরা অর্থদণ্ডের অ্যামাউন্ট অফ ফাইন 63 ধারা মনে রাখবো। হ্যাঁ, এখানে যে বিষয়টা বলা হচ্ছে অর্থদণ্ডের বিধান থাকলেও এর পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই, সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ অনির্দিষ্ট হবে, তবে তা অত্যধিক হবে না বা অসীম হবে না, অত্যধিক হবে না। মানে ঝাইসাই যে না অর্থদণ্ডের পরিমাণ এখানে উল্লেখ নাই, 5 কোটি দিলাম এমন দেওয়া যাবে না, 10 লাখ দিলাম এমনও দেওয়া যাবে না, অর্থাৎ অত্যধিক দেওয়া যাবে না যদি পরিমাণটা উল্লেখ না থাকে। এটাই হচ্ছে মূল বিষয়, 63 ধারা মনে রাখবেন, অর্থদণ্ডের পরিমাণ কথা বলা হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে বিগত সালে, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ডের পরিমাণ সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত হবে, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, নাকি নির্দিষ্ট সীমা নেই তবে তা অত্যধিক হবে না। এই যে দেখেন, এইটাই হচ্ছে উত্তর, যে ক্ষেত্রে পেনাল কোডের অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ থাকে না কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্টভাবে বলাও থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ড আদালত কত টাকা পর্যন্ত দিতে পারেন, 1000, 2000, 3000 নির্দিষ্ট নাই তবে তা অত্যধিক হবে না। উম্মেহানি সাজু সামাজিক মর্যাদা, চালচলন, অর্থনৈতিক অবস্থা দেখে আদালত অর্থদণ্ড বিবেচনা করে থাকেন, যেমন রিকশাওয়ালাকে 500 টাকা, একজন সরকারি কর্মচারীকে 5000 টাকা দিল না, এরকম না, হ্যাঁ এরকম না, অপরাধের ধরন, অপরাধের যে বিষয় এইগুলো বিবেচনা করেন আদালত। আপনি কি কোন শ্রেণীর, আপনি হিন্দু মুসলমান শ্রেণী বৈষম্য এটা বিবেচিত বিষয় না, তবে একটা ধারার যে অপরাধের যে ধরন এটা দেখে আদালত শাস্তিটা প্রদান করে থাকেন মূলত। হ্যাঁ, ওকে,
তারপরে আমরা চলে যাব 64 গুরুত্বপূর্ণ 65 ধারাটি আপনারা আন্ডারলাইন করে রাখেন। 65 ধারা, যে ক্ষেত্রে কারাবাস ও অর্থদণ্ড বিধেয় সেক্ষেত্রে কারাদণ্ড ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত অপরাধ জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাবাসের সীমাটার কথা বলা হচ্ছে। অর্থাৎ ধরেন 65 ধারাটা এরকম, দেখা যাচ্ছে যে কারাদণ্ড প্রদান করলো আদালত, যোগ সাথে অর্থদণ্ড দিল, অর্থদণ্ড প্রদান করলো। ওকে, অর্থদণ্ড দিল, কারাদণ্ড দিল। এখন দেখা যাচ্ছে আপনি অর্থদণ্ডটা দিতে ব্যর্থ হলো, আদালত ব্যর্থ হলে আসামি কি করলো, অর্থদণ্ড দিতে পারলো না। মানে এমন হয় না যে 1 বছর হ্যাঁ কারাদণ্ড 500 টাকা জরিমানা, এরকম একটা এরকম হ্যাঁ এবং এবং বা এবং দুইটা কিন্তু দুই জিনিস, যে 1 বছর কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা, তাহলে জরিমানা দিলে কিন্তু আর কারাদণ্ড ভোগ করতে হবে না, এরকম হয়। কিন্তু এমন ক্ষেত্রে আছে যে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুইটা একই দিল, অথবা কারাদণ্ড দিল অনাদায়ে বিনা আপনার অনাদায়ে হ্যাঁ দেখা যাচ্ছে অর্থদণ্ড দিল। আপনি এই যে কারাদণ্ড ভোগ করলেন ঠিক আছে, কিন্তু অর্থদণ্ড দিতে ব্যর্থ হলেন, তখন আপনাকে কতটুকু কারাদণ্ড দেওয়া যাবে, 1/4 কথা বলা হচ্ছে। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাই না? ঠিক তো, এইরকম আর কি। তাহলে এখানে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবেন, এই যে মূল যে কারাদণ্ডটা আদালত প্রদান করলো, এই মূল কারাদণ্ডে 4 ভাগের 1 ভাগ কারাদণ্ড আপনাকে আদালত প্রদান করবেন। তাহলে দেখুন, যে ক্ষেত্রে আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে কিন্তু সে অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে দণ্ডিত করা যাবে ওই অপরাধটির জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের 1/4। তাহলে নির্ধারিত ওই ধারাতে ওই অপরাধের যে নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ড আছে, সেই কারাদণ্ডের 4/1 ভাগ 1/4 কারাদণ্ড আদালত দিতে পারবেন অর্থদণ্ড যদি আপনি দিতে ব্যর্থ হন। ওকে, তাহলে এখান থেকে আমরা বাই অর্থের পরিমাণ বেশি হলে অর্থের পরিমাণ বেশি হোক আর কম হোক এটা কোনো ফ্যাক্টর না। এখানে মূল বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে অপরাধ আপনি করেছেন সেই অপরাধের ধারা অনুযায়ী শাস্তিটা কতটুকু, সর্বোচ্চ শাস্তির 1/4, ওই আসামির নির্ধারিত শাস্তির 1/4 যদি অর্থদণ্ড থাকে, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে ওই শাস্তির 1/4 শাস্তির বেশি দেওয়া যাবে না। এটাই হচ্ছে মূল বিষয়। মূল দণ্ডের 4 ভাগের 1 ভাগ ফাতিন হাসান দ্বীপ। ওকে, এখান থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা 4/1 অংশের বেশি হবে না। অপশন ক অপরাধের সর্বোচ্চ শাস্তির, অপশন খ অপরাধের সর্বনিম্ন শাস্তির, অপশন ঘ আদালত প্রদত্ত শাস্তির, অপশন ঘ আদালত কর্তৃক কার্যকর শাস্তির। তাহলে অপরাধ এই যে একটা অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 কথা যেহেতু বলছি, উত্তর হবে অপরাধের সর্বোচ্চ শাস্তির। দেখেন এই দেখেন কোথা থেকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা দেখেন কোথা থেকে করা হয়েছে, এটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যাবেন প্রথম যখন দেখবেন যে একটা ধারা একটা অপরাধের সর্বোচ্চ যে শাস্তি, ওই শাস্তির 1/4 অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে দিতে পারবেন। ওকে, 66 ধারাটাও দেখে নিতে পারি। 66 ধারা, এখানে বলা হচ্ছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনার কথা বলা হচ্ছে। এটা কি সশ্রম দিতে পারেন নাকি বিনাশ্রম দিতে পারেন, এই বিষয়টা হচ্ছে 66 ধারা। এখানে বলা হচ্ছে অর্থদণ্ড অনাদায়ে যে কারাবাস দেওয়া হবে তা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। এটি মূলত নির্ভর করে অপরাধের জন্য অর্থদণ্ড দেওয়া হয়েছে সেই অপরাধের ধরন, অপরাধের প্রকৃতি, অপরাধের যে বিষয়, এইগুলোর উপর। তাহলে আদালত ইচ্ছা করলে এটা সশ্রমও দিতে পারেন,
অথবা বিনাশ্রম দিতে পারেন। ওকে, সাধারণত আমরা দেখি অর্থদণ্ড অনাদায়ে দিলে বিনাশ্রমই বেশি হয়। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আরেকটি ধারাতে আলোচনা করব, ৬৭ ধারা। কেবল অর্থদণ্ডে যদি আপনাকে দণ্ডিত করা হয়, আপনি অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে কারাদণ্ডের প্রকৃতি কি রকম হতে পারে, কতদিন কারাদণ্ড হতে পারে, ৬৭ ধারা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র অর্থদণ্ডের কথা বলা হচ্ছে, শুধু অর্থদণ্ড আপনাকে প্রদান করলো। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে কারাদণ্ড কতদিন হবে, এটাই হচ্ছে ৬৭ ধারা। এখানে আমরা দেখি তিনটা বিষয় আছে, 50 টাকা, 51 টাকা থেকে 100 টাকা এবং 100 টাকার বেশি, 100 টাকা প্লাস। ওকে, তাহলে 100 টাকার বেশি, এখানে 100 টাকা অনূর্ধ্ব 100 টাকা পর্যন্ত, রাইট। ধরেন 50 টাকার বেশি হলে 50 টাকা, 51 টাকা। ওকে, হ্যাঁ, তিনটা বিষয় আমরা এখানে আপনারা নোট ডাউন করে রাখবেন। ৬৭ ধারাতে যে বিষয়টা এখানে কি, শুধুমাত্র একটা শাস্তি যদি শুধুমাত্র আপনাকে কি করে, অর্থদণ্ড, শুধুমাত্র এখানে কারাদণ্ডের কথা বলা নাই, শুধুমাত্র আপনাকে ৫,০০০ টাকা জরিমানা করছে, আপনি ওই ৫,০০০ টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তাহলে আপনার শাস্তি কতটুকু, এই বিষয়টা। 50 টাকা জরিমানা করছে, শাস্তি কতটুকু, আমরা এখানে তিনটা অঙ্কের কথা দেখলাম, 50, 51 থেকে 100 টাকা এবং 100 টাকা। তাহলে আপনাকে যদি 50 টাকা পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে আপনার 2 মাস কারাদণ্ড দিতে পারেন আদালত। এখন যদি কাউকে বলে যে আপনাকে তো 50 টাকা জরিমানা করা হয়েছে, আপনি টাকা দিতে পারতেছেন না, 2 মাস হাজত খাটেন, কেউ খাটবে? এই যে আমি গতকালকের ক্লাসে বলেছিলাম যে এই যে 1860 সালে ব্রিটিশ পার্লামেন্ট আমাদের বাঙালিদের গড়ন, চলাফেরা, আচার আচরণ দেখার পরে তারা যে আমরা কি অপরাধ করতে পারি, এই অপরাধটার শাস্তি কতটুকু হতে পারে, ওই আমলের কথা, 1860 ব্রিটিশ আমল। তখন কিন্তু এই 50 টাকাটা অনেক টাকা, এই 50 টাকা দিয়ে কি করা যাইত, আমাদের আইফোন কেনা যাইতো এখন বর্তমানে, হ্যাঁ, আইফোন কেনা যাইতো, ঠিক আছে, আইফোনের দাম তো সবাই জানি। ওকে, আর এখন কি 50 টাকা দিয়ে আপনি একটা ভালো সাবানও কিনতে পারেন না, সাবানও কিনা যায় না, একটা সাবান, ঠিক আছে। এক প্যাকেট সিগারেট যারা খান, এক প্যাকেট সিগারেটের দাম সর্বনিম্ন সম্ভবত 160 টাকা, 150 টাকা এরকম হইতে পারে। তাহলে দেখেন কেউ কি হাজত খাটবে? তাই আমি গতকালকের ক্লাসে বলেছিলাম যে সময়ের একটা দাবি, এটা পেনাল কোডটা অবশ্যই এখন সংশোধন করা উচিত, পেনাল কোডটা অবশ্যই সংশোধন করা উচিত। আবার 51 থেকে 100 টাকা পর্যন্ত হলে 4 মাস। ওকে, 100 টাকার বেশি যদি হয় 6 মাস। দেখা যাচ্ছে একজন ব্যক্তি 5,000 টাকা কোটি একটা মামলায় কি করলো, একটা শাস্তি প্রদান করলো, অর্থদণ্ড অনাদায়ে দিল 6 মাস। এটা কি হইল? যাই হোক, আমরা পড়ার স্বার্থে পড়বো, এত থিওরির দরকার নাই। ৬৭ ধারাতে বলছে যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ড, এই অর্থদণ্ড দিতে যদি কেউ ব্যর্থ হয়, অনূর্ধ্ব 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 51 থেকে 100 টাকা 4 মাস, 100 টাকার বেশি হলেই 6 মাস। এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে, বিগত সালে কয়েকটা প্রশ্ন আমরা দেখব, যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে কি সশ্রম, বিনাশ্রম, নির্জন, নাকি কোনোটি না? তাহলে শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড অবশ্যই বিনাশ্রম। যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে কারাদণ্ড দিলে অবশ্যই বিনাশ্রম দিতে হবে। এখানে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান নাই, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা দেখে নেবেন, শিখে ফেলেন। যে ক্ষেত্রে শুধুমাত্র একটা শাস্তি অর্থদণ্ড, কারাদণ্ড অবশ্যই দিতে হবে বিনাশ্রম। এই যে 50 টাকা না দিতে পারলে 2 মাস কারাদণ্ড, এটা দিতে হবে 2 মাস বিনাশ্রম কারাদণ্ড। এরকম দেখা যাচ্ছে 100 টাকা জরিমানা, আপনাকে দিতে হবে 4 মাস বিনাশ্রম, 500 টাকা জরিমানা দিতে হবে 6 মাস বিনাশ্রম, এইরকম শুধুমাত্র অর্থদণ্ড থাকলে। ক্লিয়ার?
শুধু অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? আমরা দেখলাম সর্বোচ্চ মেয়াদ 6 মাস। প্রশ্ন হতে পারে শুধুমাত্র অর্থদণ্ডের সর্বোচ্চ মেয়াদ 6 মাস। ওকে, আচ্ছা, আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে যদি ব্যর্থ হয়, আদালত সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন? উত্তর করবেন কমেন্টে। তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে জেনে ফেললাম। আমরা দেখুন, আমরা সেই 53 ধারা থেকে শুরু করেছিলাম। 53 ধারাতে আমরা পড়েছি 5 প্রকার শাস্তি। 5 প্রকার শাস্তি দেখলাম। 54 ধারাতে আমরা দেখলাম কি? 54 ধারাতে দেখলাম হ্যাঁ মওকুফ, সরকার মওকুফ করতে পারে। 55 ধারাতে সরকার যাবজ্জীবন কারাদণ্ড 20 বছর পর্যন্ত হ্রাস করতে পারে। 55 ক ধারাতে দেখলাম রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদর্শনের যে অধিকার। 57 ধারা দেখলাম যাবজ্জীবন কারাদণ্ড মানেই 30 বছর। আমরা 63 ধারাতে দেখলাম অ্যামাউন্ট অফ ফাইন, অর্থদণ্ডের পরিমাণটা কি হবে? অত্যধিক হতে পারে, অসীম হতে পারলেও অত্যধিক হবে না। 65 ধারাতে পড়লাম আদালত ইচ্ছা করলে আপনাকে সশ্রম বিনাশ্রম দিতে পারেন। হ্যাঁ, তারপরে আমরা 66 ধারাতে দেখলাম অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের যে বর্ণনা। 66 ধারাতে দেখলাম সশ্রম বা বিনাশ্রম হতে পারে। 66 ধারাতে দেখলাম 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 50 টাকা থেকে 100 টাকার মধ্যে হলে 4 মাস, 100 টাকার বেশি হলেই 6 মাস। ওকে, অর্থদণ্ড আদায়ে কারামুক্তি দেখেন, আপনি দেখা যাচ্ছে এটাও একটু ব্যাখ্যা করা দরকার। 68 ধারাটা দেখা যাচ্ছে আপনি এই 50 টাকা 2 মাস কারাদণ্ড দিচ্ছেন, আপনি কি করলেন? 1 মাস খাড়ার পরে অর্থদণ্ড আপনার রেডি। আপনি কি করবেন? হ্যাঁ, আমি 50 টাকা দিয়ে দিব। আপনি 50 টাকা দেওয়ার দরকার নাই, যেহেতু 1 মাস খাটছেন। আপনাকে কি করতে হবে? 25 টাকা দিতে হবে। 25 টাকা দিলে আর 1 মাস আপনার খাড়া দরকার নাই। ওকে, তাহলে এই যে আপনি 1 মাস খাড়ার পরে 25 টাকা দিলেন, অথবা আপনার হাতে আছে 25 টাকা, আপনাকে কি করতে হবে? 1 মাস কাটে 1 মাস রাখবে, যে 1 মাস খাবেন। এটা হচ্ছে মূল বিষয় 68 ধারা। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ব্রিটিশরা জানে আর বাঙালিরা কি কি অপরাধ করতে পারে, চিন্তা করছো? ওকে, জরিমানার আনুপাতিক অংশ আদায়, হ্যাঁ কারামুক্তি, হ্যাঁ 69 ধারাটা কিন্তু অলরেডি আলোচনা করে ফেললাম। আনুপাতিক হারে, হ্যাঁ আনুপাতিক হারে কারামুক্তি। 70 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, পড়বেন। 70 ধারা জরিমানা 6 বছরের মধ্যে বা কারাবাসকালে আদায় যোগ্য অর্থদণ্ডের দণ্ডিত ব্যক্তির মৃত্যুর ফলে সম্পত্তির কারামুক্ত হবে না। অনেক গুরুত্বপূর্ণ একটা ধারা 70 ধারাটা। দেখুন, অর্থাৎ ধরেন ক নামক ব্যক্তিকে আপনি অর্থদণ্ড দিল, ক নামক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই ক নামক ব্যক্তি আদায় না করে তিনি মৃত্যুবরণ করলেন, এমন হতে পারে। মৃত্যুবরণ 70 ধারার মূল বিষয়টা হচ্ছে এরকম। অর্থদণ্ড দিলেন কাকে? ক নামক ব্যক্তিকে। ক নামক ব্যক্তি অর্থদণ্ড আদায় না করে মৃত্যুবরণ করলেন, কি হবে? অর্থদণ্ড মাফ হবে? এখানে বলা হচ্ছে 70 ধারাতে অর্থদণ্ড মওকুফ হবে না। এটা হচ্ছে মূল বিষয়, মওকুফ হবে না, কারাদণ্ড মওকুফ হবে। হ্যাঁ, কারাদণ্ড মওকুফ হবে। মৃত্যু হওয়ার পর তার কারাদণ্ড কাকে দেবেন? দেখা যাচ্ছে কোয়ের ধরেন মৃত্যুদণ্ড, ক নামক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে মারা গেল, তার ছেলেকে কি আইনে কি করা যাবে? কারাদণ্ড দেওয়া যাবে? এটা নাই, এটা হবে না, কারণ শারীরিক শাস্তিটা অন্য কাউকে দেওয়া যাবে না। তবে অর্থদণ্ডের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। 70 ধারাতে বলছে তার অর্থদণ্ড মওকুফ হবে না। তাহলে কি হবে? তার যে অর্থ, তার সম্পত্তি পরিত্যক্ত, সেখান থেকে অর্থদণ্ড আদায় করা যাবে। এটাই বলা হয়েছে 70 ধারাতে। অর্থদণ্ড প্রদান করা হলে তা 6 বছরের মধ্যে আদায়যোগ্য। এখানে আরো কয়েকটা কথা বলা হচ্ছে, তবে মূল বিষয়টা এটা আগে জানেন। হ্যাঁ, যে মৃত্যুর পর কারাদণ্ড মওকুফ হলেও অর্থদণ্ড মওকুফ হবে না, তা মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায় করা যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে আরো কয়েকটা বিষয় বলা হচ্ছে, তামাদির বিষয় আছে। হ্যাঁ, দেখেন ফৌজদারিতেও তামাদির বিষয় আছে। অর্থদণ্ড প্রদান করা হলে তা 6 বছরের মধ্যে আদায়যোগ্য। অর্থদণ্ড যখন প্রদান করা হবে, আদায় করা হবে কত? এটা কিন্তু একটা তামাদি, তামাদির কথা কিন্তু এই ধারাতে বলা হচ্ছে 70 ধারাতে।
আদায়যোগ্য কতদিন? 6 বছর। এই 6 বছরের মধ্যে কি করতে হবে? আদায় করতে হবে। দেখেন, অর্থদণ্ড প্রদান করা হলে তা 6 বছরের মধ্যে আদায়যোগ্য। কারাদণ্ড যদি 6 বছরের অধিক হয়, দেখা যাচ্ছে যে আপনার 1 বছর কারাদণ্ড দিল, তাহলে 6 বছরের মধ্যে আদায়যোগ্য। 6 বছর পর আপনি সেটা আর আদায় করতে পারবেন না। তবে এমন ক্ষেত্র হইল যে না, যাবজ্জীবন দিল, 12 বছর দিল, তাহলে কিন্তু এই যে 12 বছর ধরেন, সাপোজ 12 বছর দিল, কারাদণ্ড 12 বছর, তাহলে এই যে 6 বছর কিন্তু তখন আর থাকতেছে না তামাদি, সেটা হয়ে যাবে 12 বছর। অর্থাৎ 12 বছর পর্যন্ত যে কোনো সময় অর্থদণ্ড আদায় করা যাবে। এটাই হচ্ছে মূল বিষয়, যে কারাদণ্ড যদি 6 বছরের অধিক হয়, উক্ত কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগে, 20 বছর কারাদণ্ড হলে 20 বছর শেষ হওয়ার আগে যে কোনো সময় আদায় করা যাবে। যাবজ্জীবন হলে 30 বছর আমরা ভগ্নাংশ হিসেবে ধরতে পারি, 30 বছরের মধ্যেও যে কোনো সময় আদায় করা যাবে। তবে দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর বা 6 বছর, তাহলে 6 বছরের মধ্যে আদায় করতে হবে। ক্লিয়ার? সম্পত্তি থেকে দেওয়া যাবে। ওকে, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছে 70 ধারা থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে? 6 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর। আরেকটি প্রশ্ন, দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? আরেকটি প্রশ্ন, কোন আসামি কারাদণ্ড ভোগকালে যদি তিনি মারা যান, তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কি সিদ্ধান্ত হবে? ওই সিদ্ধান্ত একটাই, তার অর্থদণ্ড মওকুফ হবে না, তার সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে। মৃত্যুদণ্ডের আপিল করতে হয় 7 দিনের মধ্যে। হ্যাঁ, বিএম সোহাগ, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় 7 দিনের মধ্যে। সেটা হচ্ছে তামাদি আর্টিকেল 150, তামাদি আর্টিকেল বা অনুচ্ছেদ 150 অনুযায়ী 7 দিনের মধ্যে। এটা আমরা তামাদিতে পড়বো। ওকে, সোহাগ সাহেব বলছেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। ওকে, আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ ধারা সেখানে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলি পড়ব। কয়েকটি অপরাধের সমন্বয়ে সৃষ্ট অপরাধের জন্য শাস্তির সীমা, সবগুলো পড়লে মন থাকবে না, গুরুত্বপূর্ণগুলো আমরা পড়ব। ওকে, 73, 74 পড়ব, বেশি পড়বো না, 73, 74। ওকে, 73 আমরা পড়ব, তারপরে পড়ব 74। এই দুইটা ধারা পড়লে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। 73, নির্জন কারাবাস। নির্জন কারাবাস এর মেয়াদ, নির্জন কারাবাসের কথা বলা হচ্ছে 74 ধারাতে। নির্জন কারাবাস, কারাবাস কতদিন কত সময়ের মধ্যে দিতে পারবেন, এই বিষয়টা বলা হচ্ছে। যে অপরাধের শাস্তি সশ্রম কারাদণ্ড, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি নির্জন কারাবাস দিতে পারবেন। তাহলে বিনাশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে কি নির্জন কারাবাস দেওয়া যাবে? নো। যদি বিনাশ্রম কারাদণ্ড আদালত প্রদান করেন, সেখানে আপনি নির্জন কারাবাসে পাঠাতে পারবেন না। নির্জন কারাবাসে পাঠাতে হলে অবশ্যই অবশ্যই সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি হতে হবে। যাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে আপনি নির্জন কারাবাসে পাঠাতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, দণ্ডবিধিতে নির্জন কারাবাস বলতে বোঝায় যেখানে আসামিকে একটা নির্জন শূন্য গুহায় আয়নাঘরে রাখা হয়। আয়নাঘর লেখা নাই, আমি কথাটা বললাম, এই যে আয়নাঘর আমরা হিসেবে ধরতে পারি, যে আয়নাঘরে জনশূন্য যেখানে কেউ নাই সেখানে আটক রাখা হয়, এটা হচ্ছে নির্জন কারাবাস। নির্জন কারাবাস এর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 3 মাস। সর্বোচ্চ মেয়াদ 3 মাস, এটা মনে রাখবেন, সর্বোচ্চ মেয়াদ 3 মাস। আমরা দেখব এখন নির্জন কারাবাস কিভাবে, কতদিনের মধ্যে বা কতদিন কারাদণ্ড হলে কতদিন নির্জন কারাবাসে থাকতে হবে। মূল কারাদণ্ডের মেয়াদ 6 মাসের কম হলে, দেখা যাচ্ছে অনূর্ধ্ব 6 মাস, অনূর্ধ্ব 6 মাস হলে আপনি কতদিন নির্জন কারাবাস নেওয়া যাবে আসামিকে? অনূর্ধ্ব 6 মাস একজন ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড প্রদান করলো, তাকে নির্জন কারাবাসে নিতে পারবেন 1 মাস পর্যন্ত, 1 মাস পর্যন্ত। ওকে, দেখা যাচ্ছে 6 মাসের বেশি, 6 মাস থেকে 1 বছর এমন হতে পারে, তাহলে কতদিন? 2 মাস। ওকে, 2 মাস। তাহলে আমরা 1 বছরের বেশি হলে, মূল কারাদণ্ড 1 বছরের বেশি হলে
1 বছরের বেশি যদি হয় 3 মাস। এই যে সর্বোচ্চ 3 মাসের কথা বলছে, দেখছেন? তাহলে আমরা 73 ধারাতে নির্জন কারাবাসের যে নিয়ম, কতদিন নিতে পারবেন, কতদিন কারাদণ্ড হলে নেওয়া যাবে, কখন নেওয়া যাবে, যে ক্ষেত্রে একজন অপরাধীকে শুধুমাত্র সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি নির্জন কারাবাসে নিতে পারবেন। নির্জন কারাবাস বলতে বোঝায় জনশূন্য, যেটা আমরা সাম্প্রতিককালে আয়না ঘর হিসেবে চিহ্নিত মানে আমরা দেখতে পেয়েছি। এই যে আয়না ঘরের মতো একটা নির্জন কারাবাস, সর্বোচ্চ মেয়াদ 3 মাস, এর বেশি নেওয়া যাবে না। অনূর্ধ্ব 6 মাস হলে 1 মাস পর্যন্ত, যদি 6 মাস কারাদণ্ড হয় 1 মাস, 6 থেকে 1 বছর, 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলে 2 মাস, 1 বছরের যদি বেশি হয় 3 মাস। প্রশ্ন এখান থেকে হতে পারে। নির্জন কারাবাসের সীমা 74 ধারাতে আমরা পড়ব। নির্জন কারাবাসের সীমাটা কতটুকু, কতদিন পর্যন্ত একটানা নিতে পারবেন। 74 ধারাতে নির্জন কারাবাসের সীমার কথা উল্লেখ করা আছে। লিমিট কতদিন, একটানা কতদিন নিতে পারবেন। এখানে নির্জন কারাবাসের ক্ষেত্রে কারাবাস একটানা 14 দিনের বেশি নিতে পারবেন না। 14 দিনের বেশি নয়, বেশি নয়, একটানা, একটানা মানে একাধারে, হ্যাঁ, একাধারে 14 দিনের বেশি নয়। মূল কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস 1 মাসে 7 দিন। মূল কারাদণ্ডের মেয়াদ যদি হয় 3 মাস, তাহলে 1 মাসে আপনি 7 দিনের বেশি নয়। তাহলে 74 ধারাতে হচ্ছে নির্জন সলিটারি কনফাইনমেন্ট কতদিন একটানা নিতে পারবেন। এখানে নিতে পারবেন যদি 14 দিনের বেশি নয় একটানা নির্জন কারাবাসে রাখা যাবে, একটানা 14 দিনের বেশি রাখা যাবে না। 3 মাস যদি হয় তাহলে 1 মাসে 7 দিনের বেশি রাখা যাবে না। 3 মাসের বেশি হলে তখন আপনি একটানা 14 দিন রাখতে পারবেন। তবে 3 মাস যদি হয়, 3 মাসের বেশি কারাদণ্ড দেয় নাই আদালত, তখন আপনি 1 মাসে 7 দিন করে নিতে পারবেন। 3 7 21 দিন, 3 মাসে 21 দিন, এটাই তো হবে, তাই না? তাহলে 73 নির্জন কারাবাস সর্বোচ্চ মেয়াদ 3 মাস। 74 ধারাতে পড়লাম একটানা 14 দিনের বেশি নিতে পারবেন না। 3 মাস যদি শুধু কারাদণ্ড হয়, 1 মাসে 7 দিনের বেশি নেওয়া যাবে না। আমরা সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ববর্তী দণ্ডের পরে কিছু কিছু অপরাধ যদি আপনি করেন, ধরেন সিম্পল আপনি ধরেন ক নামক একজন ব্যক্তি চুরি করছে, ধরেন গরু চুরি, গোয়াল ঘর থেকে গরু চুরি করছে, তাহলে তার শাস্তি কত? বদ্ধ ঘর থেকে 380 ধারা আমরা এখানে কোট করব। 380 টাকা 7 বছর, তাই না? 7 বছর, 3 বছর হবে না। 380 ধারাতে সর্বোচ্চ শাস্তি 7 বছর, ওকে। আবার 379 ধারাতে আমরা পড়ব সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছর। বাহির থেকে, হ্যাঁ, খোলা এবং আবদ্ধ জায়গা, দুই জিনিস, ঘর তাবু বা ভেতর থেকে, যেহেতু একটা গোয়াল ঘর থেকে গরু চুরি করছে আমি বলছি, তাহলে 380, তাহলে শাস্তিটা বেশি, ওকে। যাই হোক, এগুলো আমরা আলোচনা করব। এখন আমি কেন বললাম এটা, চুরি করলেন, ধরেন ক নামক ব্যক্তি চুরি করলেন, তার শাস্তি আদালত ধরেন 7 বছরের জায়গায় ধরেন 3 বছর বা 4 বছর বা 2 বছর দিল, কথার কথা, ধরেন একটা শাস্তি দিল আদালত, যে কোনো একটা, আদালত তার সর্বোচ্চ শাস্তি দেন না, কিছু কমিয়ে দেন, 2 বছর দিল। এইবার 2 বছর হাজত খাটার পরে আবার আইসা চুরি করলো, কে করলো? এই যে ক, তখন তার শাস্তিটা বৃদ্ধি পাবে। এটাই বলা হচ্ছে। এখানে 2টা অধ্যায় আছে আমাদের পেনাল কোডে, 2টা অধ্যায়। এই ধারাটা কিন্তু আপনি পয়রা জীবনে বুঝবেন না, ভালো করে মনোযোগ দেন। আমি যা বোঝাতে চাচ্ছি এই ধারাটুকু বুঝেন। 75 ধারাতে কি বলা হচ্ছে, এই ধারাটুকু খুবই গুরুত্বপূর্ণ। 75 ধারা, এই ধারাটা আপনি আসলে অনেকেই বুঝে না। এই যে পূর্ববর্তী দণ্ডের পরে, এই যে আমি বললাম ক নামক ব্যক্তি একটা চুরি করলো, শাস্তি পাইলো, তারপরে আবার যায় চুরি করলো। এখানে 2টা অধ্যায়ের কথা বলা হচ্ছে, 12 পরিচ্ছদ 17 পরিচ্ছদ, মানে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়। তাহলে 12 অধ্যায় যে অপরাধ, 12 অধ্যায়ের অপরাধ সমূহ আমি লিখলাম, হ্যাঁ, অপরাধ সমূহ, এবং 17তম অধ্যায়ের
অপরাধ সমূহ। একজন ব্যক্তি যদি শাস্তি খাটার পরে, শাস্তি হওয়ার পরে পুনরায় করে তখন তার শাস্তিটা কিন্তু বৃদ্ধি পাবে। এখানে বলা হচ্ছে এর অধীন 3 বছর বা তার অধিক কারাদণ্ডে দণ্ডিত যদি হয়ে থাকে, সেই একই ব্যক্তি পুনরায় যখন একই অপরাধ করে এবং দোষী সাব্যস্ত হন, উক্ত অপরাধের জন্য তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এই যে চুরির কথা বললাম, একটা চোর আগে একটা শাস্তি খাটছে, যদি সেই শাস্তিটা থাকে 3 বছরের বেশি খেটে থাকে, পরবর্তী যখন তিনি আবার পুনরায় চুরি করবেন, তাই চুরির জন্য এই যে 17তম অধ্যায়ে সম্পত্তি সম্পর্কিত অপরাধে কিন্তু চুরি আছে। 17তম অধ্যায়ে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এবং এটি সরকারি কর্মচারী সম্পর্কিত অপরাধ। সম্ভবত দেখো মুদ্রা সম্পর্কিত অপরাধ, মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং 17তম অধ্যায়ে আছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ। এই যে দুইটা অধ্যায়ের কথা আদালত এখানে বলছে 75 ধারাতে, যদি কোনো ব্যক্তি একটা অপরাধ এই অধ্যায় এবং এই অধ্যায় 12তম অধ্যায়ের 17তম অধ্যায়ে যে কোনো একটা অপরাধ একটা ব্যক্তি করলো, তার যদি শাস্তি 3 বছর হয়, সে কারাদণ্ড ভোগ করলো বা যাই হোক তার শাস্তি কিন্তু 3 বছর হয়েছে। এখন সে হাজত থেকে আসার পরে সেই অপরাধটা তিনি পুনরায় করলেন, তাহলে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধারাটি, যাবজ্জীবন কারাদণ্ড হবে কমপক্ষে 10 বছর, কমপক্ষে 10 বছরের কথা বলা হচ্ছে। ধারাটি বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। এই ধারাটি 75 ধারাটি বুঝতে পেরেছেন কিনা? 75 ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুঝতে পারলে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। অনেকক্ষণ ছিলাম যুক্ত, তাই না? বাহ, প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, 50 মিনিট যাবত ক্লাস নিচ্ছি। ক্লাস তাড়াতাড়ি শেষ হয়েছে, কারণ হচ্ছে ক্লাস কিন্তু 10:30টায় শুরু করেছিলাম। ওকে, সবাই কমেন্ট দিবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, কেউ তো কমেন্ট দেয় না, নাকি কমেন্ট দেখা যাচ্ছে না আমার? নাকি দেখো তো কয়জন আছে যুক্ত। ওকে, যাই হোক আমরা চলে যাব আজকে লাইভ থেকে। হ্যাঁ, বিদায় নেব, লিভ নেব। তাহলে আমরা 53 ধারা থেকে দেখতে পেলাম। জি স্যার, কিরণ মালা, ওকে, জান্নাত শারমিন, ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের যে আলোচনার বিষয় ছিল আমাদের প্যারাল কোড 3য় অধ্যায়। আমরা 3য় অধ্যায় থেকে যে ধারাগুলো আলোচনা করলাম, শাস্তি, সাজা সম্পর্কে, অর্থদণ্ড সম্পর্কে, মৃত্যুদণ্ড সম্পর্কে, যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, দ্বীপান্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম যে শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে আদালত কতদিন পর্যন্ত দিতে পারেন। আমরা আলোচনা করেছি যেখানে অর্থদণ্ডের বিধান না থাকে সেক্ষেত্রে আদালত কি পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারেন। অনেক বিষয় কিন্তু আমরা এখান থেকে আলোচনা করলাম। হ্যাঁ, আমরা আলোচনা করলাম নির্জন কারাবাস, হ্যাঁ, সলিটারি কনফাইনমেন্ট কতদিন দিতে পারেন। অনেক বিষয় ছিল। যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, আজকের আলোচনার বিষয়ে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে, বুঝতে পারেননি এমন কোনো ধারা থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, কমেন্ট করবেন দ্রুত, আমরা লিভ নেব। ওকে ওকে, হালিম সাহেব যুক্ত আছেন। ওকে, লিভ নিতে চাচ্ছি। যদি কোনো বিষয় প্রবলেম থাকে, না বুঝে থাকেন, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা প্রশ্ন করি, যদি পারেন উত্তর দিবেন। নির্জন কারাবাস এর সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? নির্জন কারাবাসের সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? এবং নির্জন কারাবাস 3 মাস যদি হয়, একটা মূল শাস্তি যদি থাকে 3 মাস, নির্জন কারাবাস 1 মাসে কয় দিন নেওয়া যাবে? মূল শাস্তি যদি থাকে 3 মাস, তাহলে
নির্জন কারাবাস নিতে চাইলে 1 মাসে কতদিন নেওয়া যাবে? 14 দিন, 7 দিন? 3 মাসের বেশি। হ্যাঁ, এটা 3 মাস পর্যন্ত, 3 মাসের বেশি না, 3 মাস পর্যন্ত থাকলে নির্জন কারাবাস কত দিনে নেওয়া যাবে? 1 মাসে। মূল কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে নির্জন কারাবাসে 1 মাসে কয় দিন নেওয়া যাবে? 3 মাসের বেশি হলে। হ্যাঁ, 73 ওকে, 73 ধারা আমরা দেখতে পাচ্ছি, 73 ধারা। তাহলে নির্জন কারাবাস যদি 3 মাসের বেশি হয় 1 মাসে কয় দিন নেওয়া যাবে, এবং একটানা সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাসে রাখা যাবে? একটানা সর্বোচ্চ রাখা যাবে কতদিন? 7 দিন, 14 দিন? হ্যাঁ, অনেকেই কমেন্ট দিচ্ছেন, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, পেনাল কোড মজায় মজায় শিখবেন, ঠিক আছে? এই পেনাল কোড হচ্ছে আমাদের সাবস্টেন্টিভ ল। আমরা যখন কোর্ট কাছারিতে আপনারা প্র্যাকটিস করবেন, এই পেনাল কোডের উপরেই কিন্তু অধিকাংশ ফৌজদারি মামলা পরিচালিত হয়ে থাকে। ফৌজদারি মামলাগুলো কিন্তু এখান থেকে বেশি বেশি হয়ে থাকে। যে সূত্র 16তম অধ্যায়, যে আমাদের শরীর সম্পর্কিত যে অপরাধগুলো আছে শরীর, এবং 17তম অধ্যায়ে যে বর্ণিত আছে যে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এই দুইটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা অধ্যায় থেকেই প্রায় 60-70% মামলা কোর্ট কাছারিতে ফৌজদারি মামলা হয়ে থাকে। তো পেনাল কোড আপনারা আগে ব্যাখ্যাগুলো আমরা আলোচনা করতেছি। দেখা যাচ্ছে 106 ধারা পর্যন্ত শুধুমাত্র ব্যাখ্যায় আমরা দেখি, এখানে কিন্তু শাস্তি নাই। 109 ধারা থেকে সম্ভবত পেনাল কোডের শাস্তির ধারাগুলো শুরু হয়েছে, 109 ধারা থেকে। তাহলে আমরা বলতে পারি 108 ধারা পর্যন্ত এখানে শুধু ডেফিনেশন, ব্যাখ্যা, ব্যতিক্রম এই বিষয়গুলো আছে। 109 ধারা থেকে কিন্তু শাস্তি শুরু, যে একটা ধারার অপরাধ করলে কতটুকু শাস্তির বিধান পেনাল কোডে আছে, আমরা ইত্যাদি ইত্যাদি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পেনাল কোডের পেনাল সেকশনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টুকু, এই অধ্যায়টুকু থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন হবেই হবে, লিখিত, এমসিকিউ, ভাইভা, প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হয়। জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রমের যে অধ্যায়টি, 4র্থ অধ্যায়, আমরা এই 4র্থ অধ্যায় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসটি সবাইকে দেখার আহ্বান জানিয়ে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে যুক্ত আছেন ইনশাআল্লাহ ভালোভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।